আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে আমি কথা বলবো মব নিয়ে। বিশেষত গতকালকে বইমেলায় মাদ্রাসার ছাত্রদের সাথে সব্যসাচী যে স্টল, সেই স্টলের যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে একটা শ্রেণী আলেমুলামা বা মাদ্রাসা ছাত্রদের উপরে ইনজাস্টিস করতেছে। তাদেরকে তারা নাকি মব করতে গেছে, এটা বলেই বরং এদের সাথেই মব জাস্টিসটা করা হচ্ছে। মব জাস্টিস শুধুমাত্র শারীরিক হ্যারাসমেন্ট সেটাই নয়, মানসিক হ্যারাসমেন্ট বা আপনি ফেসবুকের মাধ্যমে যেটা বলতেছেন সেটাও তো আমার জন্য সমস্যা হতে পারে। অতএব মব জাস্টিস শুধুমাত্র সশরীরে হবে সেটাই নয়, যে কোনোভাবেই মব জাস্টিসটা হতে পারে। তো সেই হিসেবে ওলামা একরাম সবচেয়েতে মব জাস্টিসের শিকার হয় সবচেয়ে বেশি। যদি কালকের ঘটনাটা দেখেন, কালকের ঘটনার পরেই আমি খুবই উদ্বিগ্ন ছিলাম। গত রাত্রে আমি তাড়াহুড়ো করে একটি ফেসবুকে লাইভ করেছি, ইউটিউবে ভিডিও দিয়েছিলাম। পরবর্তীতে আমি আজকে সশরীরে দুপুরের পরে, লাঞ্চের পরে গিয়েছিলাম। আমি সেখানে 128 নম্বর স্টলে গিয়েছি, তার পাশে 29, 27 দুটা স্টলই দেখেছি এবং সেখান থেকে তাদের সাক্ষাৎকারও আমি নিয়েছি। সেখানে তাদের সাক্ষাৎকারে আমি যে বিষয়টা জানতে পেরেছি যে এখানে এই ভাঙচুর বা আক্রমণের কোনো ঘটনা হুজুরদের থেকে কোনো কিছুই ঘটেনি। তারা যেটা বলেছে যে একটি বইকে কেন্দ্র করে কিছু মাদ্রাসার ছাত্র এবং সাথে আরও কিছু লোকজন ছিল, তারা এসে জিজ্ঞাসাবাদ করে যে মূলত এই বইটা কেন রাখা হয়েছে। উনি তো একজন বিতর্কিত লেখিকা, ইভেন উনি পূর্ব নিষিদ্ধই ছিলেন। ইতিপূর্বে দীর্ঘদিন যাবৎ এই বাংলা একাডেমির বইমেলায় তার কোনো বই পাবলিশ হতো না। তো এখন এই 24 পরবর্তী সময় এমন কি হয়ে গেল, তসলিমা নাসরিন এমন কি পবিত্র হয়ে গেল বাংলাদেশের জন্য যে এই বইমেলায় তার বই আসবে। তো এইটাকে কেন্দ্র করে উনি যেভাবে রিয়াক্ট করেছেন এবং দুইজন ছাত্রের মুখে থাপ্পড় মেরেছেন, যেটা ভিডিওগুলি আপনারা দেখেছেন, অনলাইনে ব্যাপক আকারে আছে। পুরো ভিডিও আপনারা অ্যানালাইসিস করেন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে এখানে আলেম ওলামারা শুরুতে গিয়ে কি এখানে তাদের উপরে আক্রমণ করেছে, স্টল ভাঙচুর করেছে নাকি। আমি আজকে লাইভ করেছি বিকেলবেলা, সেখানে দেখানোর চেষ্টা করেছি যে কোনো ধরনের আক্রমণ বা কোনো স্টলের উপরে কোনো আঘাত আসেনি। অথচ আমাদের সুশীল বা আমাদের যে বাঙ্গু শ্রেণী যে লোকজন রয়েছে বা আমাদের যে মিডিয়া রয়েছে, সকলে একযোগে একটা বিষয় প্রচার করতেছে যে এই স্টলের উপর নাকি আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে। একেবারে ডাহা চরম মিথ্যা কথা। এই কথার ভিতরে বিন্দুমাত্র কোনো সত্যতা নেই। এরপরে এই ঘটনার পর্বে উপদেষ্টা মাহফুজ আলম সাহেব তিনি একটি কমেন্ট করেছেন বা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাসে আবার অনেক রাম বাম ছাগলরা অনেক কথা বলতেছেন। শাহেদ আলমও দেখলাম এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এরপরে আমাদের ডাক্তার জাহিদুর রহমান তিনিও অ্যাপ্রিসিয়েট করেছেন। কিন্তু আমি আপনাদেরকে আগে তার বক্তব্যটা পড়ে শোনাই। আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি এখানে, আমি স্ক্রিনশট থেকে পড়ে শোনাই যে অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন। অর্থাৎ আলেমদের বা ছাত্রদেরকে বলতেছে, আপনারা যদি অভ্যুত্থানের পক্ষে থাকেন, সত্যিকার আপনারা অভ্যুত্থানের পক্ষেই হন, তাহলে মব বন্ধ করেন, ভালো কথা। আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। অর্থাৎ যদি আপনারা মব করেই যান তাহলে আপনারাই শয়তান, এটাই আমরা ধরে নিব। অর্থাৎ ওই শয়তান ধরার যে একটা চলতেছে, অপারেশন ডেভিল হান্ট, উনি সেই ডেভিল হিসেবে এখানে গণ্য করবেন। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না, মানে এটা হুমকি, সরাসরি হুমকি। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না, আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া। এরপরে কি বলছেন, কথিত আন্দোলন আর মবের মোহরা আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব, ভালো কথা। রাষ্ট্রকে এটা আপনারা করেন, রাষ্ট্র আপনাদের হাতে ক্ষমতা আছে, করেন। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। কারা ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে? যারা বিভিন্ন আন্দোলন নিয়ে, যাদের ভিতরে লিগগুলি ঢুকে ঢুকে আন্দোলনের মাধ্যমে রাস্তা অবরোধ করতেছে এবং সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করতেছে, তাদের বিষয়ে কথাগুলি বলতে পারতেন। কিন্তু এই উদ্ভূত পরিস্থিতির এই বিষয়ে এখন সেই কথাগুলি বলা যৌক্তিকতা আমি খুঁজে পাইনি। এরপর এক বিন্দু তিনি ছাড় দেওয়া হবে না। তৌহিদি জনতা, এই যে মূল পয়েন্ট, যারা তৌহিদি জনতা, আপনারা 1.5 দশক পরে শান্তিতে ধর্ম সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন, মানে ওনার দয়ায়, উনি দয়া করে আমাদেরকে এই সুযোগটা এনে দিয়েছেন। এইটা ভুল। আপনার এইটা আপনি যে বিচার করেছেন বা আপনি যে ধারণা করেছেন,
এটা চরম ভুল ধারণা আপনার। কারণ আমরা কারো দয়ায় এই অবস্থায় ফিরে আসিনি, বরং আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে গেছি। আমরা সেই 2013 সালেও শাপলা চত্বরে মার খেয়েছি, আমরা মোদি বিরোধী আন্দোলনের সময় মার খেয়েছি, আপনারা সাথে ছিলেন না, আপনাদের কোনো পরিচয় তখন ছিল না। আমরা দীর্ঘ 16 বছর জেল জুলুম খেটেছি। অসংখ্য আলেম, অসংখ্য মাদ্রাসার ছাত্র, ওলামা একরাম তারা জেলে গিয়েছেন, অনেকে গুম হয়েছেন, টর্চার সেলে কাটিয়েছেন। আমরা এগুলি করেছি, আপনারা করেননি। তো উনি কি বলতেছেন? তৌহিদি জনতা, আপনারা 1.5 দশক পরে শান্তিতে ধর্ম সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদেরকে আহামকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। মানে উনি এই টোটাল তৌহিদি জনতাকে আহাম্মক হিসেবে ট্রিট করতেছেন। মানে কত বড় অথর্ব অজ্ঞমাত্র একজন মানুষ। মানে শুধুমাত্র কিতাবের বা বইয়ের জ্ঞান থাকলেই তাকে মানুষ বিজ্ঞ বলে না, বরং তার মেধা, মগজ এগুলি জায়গা মতো ব্যবহার করা, সেটা অনেকটা বিজ্ঞের কাজ করে। আমাদের ইতিপূর্বে এর আগে আমরা দেখছি সাংবাদিক মাসুদ কামাল ওনাকে কটাক্ষ করে অনেক কথা বলেছেন। আমার মনে হচ্ছে তার কটাক্ষটা কিছুটা হলেও যৌক্তিকতা আছে। ওনার ভিতরে যে ফাফা, একবারেই ফাফা, কিছুই নেই, এই কথাটা মাসুদ কামাল সাহেব বারবার বলেছেন যে এই কি মাহফুজ আলমের ভিতরে একেবারেই ফাফা, জ্ঞানের কিচ্ছুই নাই। আসলেই তাই নাই। জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে, এটা উনি হুমকি দিয়েছেন। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুনা, উনি একটি বলেছেন। এরপরে জুলুম করবেন না, জুলুমের শিকারও হবেন না, এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ। উনি আর কোনো অনুরোধ করবেন না, এরপরে অ্যাকশনে চলে যাবেন। এখন একটা বিষয় হচ্ছে, মব বলতে আসলে কাকে বোঝায়? আমরা কি সব কিছুকেই মব বলে দিব? আমরা সামনে যা আসবে, আমি আমার সন্তানকে শাসন করব, সেটাও মব? মব মানে কি? মব মানে বিচারিক ক্ষমতা নিজের হাতে তুলে নেওয়া। এখন আমি রাস্তায় দেখতেছি একটা মেয়েকে কেউ রেপ করতেছে, আমি সেই মেয়ের সাহায্যে এগিয়ে যাব না? আমি সেই রেপিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়াবো না? এটাও কি মব? আমি যদি সেই মেয়েকে সেভ করি, সেটাও আমার মব? আমি যদি রাস্তায় দেখি ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, আমি যদি ওই ছিনতাইকারীর বিপক্ষে রুখে দাঁড়াই, সেটাও মব? আপনাকে আগে বুঝতে হবে মব কোনটা। কোনো অপ্রীতিকর ঘটনা দেখলে, কোনো অসামাজিক কোনো ঘটনা দেখলে সেটাকে রুখে দাঁড়ানো, সেটা নৈতিক দায়িত্ব আমাদের। ইসলাম আমাকে বলে, যদি কোনো জায়গায় কোনো অপরাধ হয়, তুমি রুখে দাঁড়াও। প্রথমত 21শে বই মেলায় দীর্ঘদিন যাবৎ এই তসলিমা নাসরিনের বই নিষিদ্ধ ছিল। আপনারা কি সেই তসলিমা নাসরিনকে এখন উন্মুক্ত করে দিয়েছেন? অনুমতি দিয়েছেন? যদি দিয়ে থাকেন, আগে সেটা পাবলিশ করেন, আগে পাবলিকলি সেটা বলেন যে এখন থেকে বই মেলায় ওপেনলি তসলিমা নাসরিনের বই বিক্রি হবে, পাবলিশ হবে। সেটা আপনারা আগে ঘোষণা দিন। আপনারা সেই ঘোষণা দিবেন না, তাহলে আমরা কি ধরে নিব? সেই নিষেধাজ্ঞায় বহাল আছে। যেহেতু আপনারা গণঅভ্যুত্থান পরবর্তী গণঅভ্যুত্থানের সরকার গঠন করেননি, বিপ্লবী সরকার গঠন করেননি, আপনারা আগের কোনো আইন বাতিল করেননি, যে কারণে মাহমুদুর রহমান সাহেবের মতো মানুষকে জেলে যাওয়া লাগলো। আপনারা আগের কোনো সংবিধান রহিত করেননি, যে কারণে বর্তমান সেই চুপ্পু সাহেবকে আমাদের রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে হচ্ছে। আপনারা সংবিধান বাতিল করেননি, যে কারণে একটা মানে নতুন একটি সরকার বা একটি গোজামিলের একটি সরকার আমরা গঠন করেছি দেখলাম। তো এইগুলি কি কারণে হয়েছে? মূলত আগের সংবিধান রাখার কারণে, আগের আইনগুলি রাখার কারণে। তো সে আগের আইনগুলি রাখা যদি বলবৎ থাকে, সব আইন যদি থাকে, তাহলে তসলিমা নাসরিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কে উঠালো? তার বিরুদ্ধে তো নিষেধাজ্ঞা থাকার কথা, সেই নিষেধাজ্ঞা তো বহালই থাকার কথা। তাহলে এই বই মেলায় তার বই পাবলিশ করার সাহস কিভাবে পেল? কোথায় এই দুঃসাহস সে পেল? এবং এরপরে তার কাছে যখন জিজ্ঞাসাবাদ করা হলো, সে জয় বাংলা স্লোগান দিয়ে এদেরকে জঙ্গি বলার সাহস কোথায় পেল? উলামা একরাম, মাদ্রাসার ছাত্র এবং এই গণঅভ্যুত্থানের সবচাইতে বড় অংশীজন যারা, সবচাইতে বেশি সাফারার যারা, তাদেরকে আপনি জঙ্গি আখ্যা দিবেন? অথচ ওই লোকটা যে এই অজ্ঞতা বশত এদেরকে জঙ্গি বলেছে, সেই লোকটার ইতিহাস আমরা জানি। এই গত অভ্যুত্থানে তার বিন্দুমাত্র কোনো নেই, অংশগ্রহণ নেই, বরং হাসিনার পক্ষের একটা দালাল। বিগত সরকারের সময় সে হাসিনার চামচামি করেছে বা বিভিন্ন পোস্টে সেটাই প্রমাণিত হয়েছে। তাছাড়া একজন নাস্তিক্যমনা মানুষ, তার বই যে পাবলিকলি আনতে পারে, সে তো ভালো কোনো মানুষ হতে পারে না। আপনাকে জিজ্ঞাসা করেছে, আপনি শান্তভাবে উত্তর দিতে পারতেন যে আমরা এই আইনের ভিত্তিতে আমরা এটা করেছি।
বা আমাদেরকে এই বইমেলা কর্তৃপক্ষ আমাদেরকে এই বই এখানে বিক্রি করার অনুমতি দিয়েছে, আপনাদের প্রয়োজন হলে আপনারা তার কাছে যান, তা না, আপনি দম্ভ ভরে অহংকারের সাথে তাদের উপর উত্তেজিত হলেন এবং এতগুলি লোক থাকা সত্ত্বেও আপনি একজন মানুষ তাদের গায়ে হাত উঠালেন। এরপরেও যে আপনি সেখানে সেফ ছিলেন, আপনাদের কিছু করে নেই, কারণ উলামা ইকরাম এখনো মব জাস্টিস করতে পছন্দ করে না। এটা সবচেয়ে বড় কথা। উলামা ইকরাম এই পর্যন্ত 5ই আগস্টের পরে একটা ঘটনাও দেখাইতে পারবেন না যেই ঘটনার সাথে উলামা ইকরাম জড়িত ছিল। বরং বলতে গেলে আপনি গাজীপুরের সর্বশেষ যে ঘটনা, যার কারণে আপনারা ডেভিল হান্ট শুরু করেছেন, সেই ঘটনাটাও তো আপনাদের মবের ভিতরে পড়ে। অনেক সাংবাদিকরাই তো বলতেছে যে আপনারা সেখানে ডাকাতি করতে গিয়েছিলেন, ছাত্ররা সেখানে ডাকাতি করতে গিয়েই মূলত সেখানে জাতা খেয়েছে। কি সাংবাদিকটা এখনো নাম ভুলে গেলাম, যে সে এই কথাটা বলেছে যে সেখানে তারা ডাকাতি করতে গিয়েছিল, সেভ করতে যায় নাই, ডাকাতি করতেছিল গিয়ে জাতা খেয়েছে। আপনাদের কথাও যদি আমরা মেনে নেই যে না, ডাকাতি করতে যান নাই, এই ছাত্ররা মূলত গিয়েছিল আসলেই সেই গ্যাঞ্জামটা মেটানোর জন্য, তাহলে আপনারা কারা গ্যাঞ্জাম মেটানোর জন্য? আপনারা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়। তো আপনারা গেলে যদি সেটা মব না হয়, তাহলে তসলিমা নাসরিনের বই কেন বাজারজাত করতেছে বাংলাদেশে? ইভেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বইমেলা, এই বাংলা একাডেমির বইমেলায়, 21শে বইমেলায়, সেই প্রশ্নটা করাটা কি এদের অপরাধ হয়ে গিয়েছে? কোন ধারায় অপরাধ সেটা আপনাকে আগে ক্লিয়ার করতে হবে। মাহফুজ সাহেব, আপনাকে আমি বলছি, আপনার এখনো সময় আছে। এই তাওহিদি জনতা এবং উলামা ইকরাম ফুসে ওঠার আগেই, মাঠে নামার আগেই, কোন আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়ার আগে আপনি নিঃশর্তভাবে ক্ষমা চান। আপনি যে শব্দগুলি ব্যবহার করেছেন, আপনি আহামকি বলেছেন, আপনার এই শব্দগুলির জন্য এবং এদেরকে যেই ভাষায় আপনি ট্রিট করেছেন, যেইভাবে আপনি বিচার করেছেন, আপনি দ্রুত সরি বলুন। সরি বলে তাদের কাছে ক্ষমা চান। সকল তাওহিদি জনতার কাছে আপনি ক্ষমা চাইবেন। যদি ক্ষমা না চান, তাহলে এর দায়ভার আপনাকে নিতে হবে। কি হবে ভবিষ্যৎ বলে দিবে। এটা কিছুদিন দেখেন, 2-4 দিনের ভিতরেই বা 2-1 দিনের ভিতরেই আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে আসলে এটার কোথায় গিয়ে দাঁড়ায়, ঘটনাটা কোন জায়গায় যায়। আর রামবাম ছাগল যারা রয়েছেন, একটা সুশীল শ্রেণী যারা রয়েছেন, যেমন আদু মোহাম্মদ, এরপরে সাংবাদিক অনেকেই আছেন, আমি কারো নাম বললাম না, তো এদের একটা চুলকানি, এরা যে কোনো কিছু জায়গায় কোনো উলামা ইকরাম দেখলেই তাদের গায়ে আগুন ধরে যায়। আমি তো এর আগেও একবার বলেছি যে এই জুলাই আগস্টে যদি কোনো স্কুল ভার্সিটির ছাত্র এই আন্দোলনটা না করে, বরং শুধু মাদ্রাসা ছাত্র আন্দোলন করত এবং এই আন্দোলন থেকে আরো 2 গুণ 3 গুণ শক্তিশালী আন্দোলন হতো, সেই আন্দোলন ব্যর্থ হতো শুধুমাত্র এই সুশীলগিরির কারণে। কারণ আলেমরা থাকলে তারা কোনো আন্দোলনকে যৌক্তিক মনে করতেন না, কোনো গণহত্যাকেই তারা মানে সাপোর্ট দিয়েই যাইতেন, যেগুলি আমরা দেখেছি 5ই মে শাপলা চত্বরে। কয়জন সুশীলকে আপনি দেখাইতে পারবেন যে তখন এই উলামাদের পক্ষে কথা বলেছেন, গণহত্যার বিরুদ্ধে কথা বলেছেন, সরকারের সমালোচনা করেছেন? কাউকে আপনি পাবেন না। তো এই বিষয়টা কেন? কারণ আলেম দেখলেই তাদের গা চুলকায়, আলেম দেখলেই সেখানে তারা মব খুঁজে পায়। আজকে দেখলাম সাখায়েত হোসেন রাজি, মুফতি সাখায়েত হোসেন রাজি সাহেব একটি স্ট্যাটাস দিয়েছেন যে আলেমদের মুভ দেখলেই তারা মব খুঁজে পায়, মানে আলেমরা একটু মুভমেন্ট করবে, একটু লড়াচড়া করবে, এটাতেই তারা মব খুঁজে পায়। আর ওনারা কেল্লা ফতে করে ফেলেন, সেখানে কোনো মব খুঁজে পান না। ধানমন্ডি 32 একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে কেউ প্রশ্ন করেনি মব নিয়ে। আপনারা একের পর এক বিভিন্ন আওয়ামী লীগের বাড়ি হামলা করে ভাঙচুর করেছেন, সেখানে কেউ মব বলেনি। আপনারা সর্বশেষ আকমা মুজাম্মেল সাহেবের বাড়িতে গিয়ে লুট করতেই যান আর বাঁচাইতেই যান, সেখানে মাইর খেয়েছেন, সেটাকে আপনারা মব বলছেন না, বরং সেটার বিপরীতে গিয়ে আপনারা সেখানে আন্দোলন করেছেন এবং সেটাকে আপনারা জাস্টিফাই করেছেন। আপনাদের যত সমস্যা ছাত্রদেরকে নিয়ে, মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে, যদি তাই হয় তাহলে আপনারা ঘোষণা দিন যে মাদ্রাসা ছাত্রদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। তাহলে মাদ্রাসা ছাত্র দেখিয়ে দিবে যে আসলে মাদ্রাসা ছাত্র কারা, আপনারা কারা, মাদ্রাসা ছাত্র কি করতে পারে কি করতে পারে না। বিষয়টা খুব ভালো করে ভাবেন। আশা করি দ্রুত আপনি সরি বলবেন। সেই আহ্বান দেখেই আজকের মতো আমি ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।